নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজকে আলোচনার বিষয় 1929 সালের মহামন্দা। এই মহামন্দার কারণগুলি কী ছিল এবং এই মহামন্দার ফলাফল কী হয়েছিল। আসল ব্যাপার, এই কোশ্চেনটা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধ এবং এই মহামন্দার 1929 সালের মহামন্দার সময়কাল নিয়েই ভাবনা চিন্তা করলে চলবে না। এর কারণটা আমাদেরকে খুঁজতে গেলে একটু পেছনের দিকে ফিরতে হয়। মূলত মহামন্দা বলতে কি বোঝায়? 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে তার পরবর্তী সময়কালে ইউরোপের দেশগুলি বিভিন্ন আর্থিক সংকটে ভুগছিল। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি আর অন্যান্য যে দেশগুলি আছে, বেশিরভাগ দেশই আর্থিক সংকটে বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সময় এর বেশ কিছু সময় পরে 1929 সালে আমরা লক্ষ্য করি আমেরিকার শেয়ার বাজার ধসে পড়লে এই মন্দার জন্ম হয়। আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ে এবং সেই আমেরিকান অর্থনীতি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশগুলিতে তার প্রভাব পড়েছিল। এ হচ্ছে মহামন্দা। তাহলে মহামন্দা বলতে কি বোঝায় বা বিশ্বমন্দা বলতে কি বোঝায়? অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে 1929 সালে আমেরিকার শেয়ার বাজার ভেঙে পড়লে বা শেয়ার বাজারে ধস নামলে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে ঋণ দান থেকে এবং সুযোগ সুবিধা যেগুলি দিচ্ছিল সেগুলি থেকে বিরত হয়। ফলে আমেরিকায় যেমন এর প্রভাব পড়েছিল, সেই রকম ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল বিভিন্ন দেশ এবং এশিয়ারও বিভিন্ন দেশে এর প্রভাব লক্ষ্য করা যায়। এখন এই মহামন্দার কারণ যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে জানা দরকার। আমরা আমেরিকান রাষ্ট্রপ্রধান মনরো 1823 সাল, প্রায় 100 বছর আগের ঘটনা। প্রথম 1929 থেকেও 100 বছর আগেরও বেশি ঘটনা। 1823 সালে কি হয়েছিল? আমেরিকান রাষ্ট্রপ্রধান মনরো ঘোষণা করেছিলেন আমেরিকাবাসী শুধু আমেরিকাবাসীদের জন্যে। অর্থাৎ এটা কেন তিনি বলেছিলেন? আমরা জানি যে 1815 সালে ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন বলে একটি সম্মেলন হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, এবং এখানে শক্তি সমবায় বলে একটি সমবায় তৈরি করা হয়েছিল। এই শক্তি সমবায়ের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের বিভিন্ন দেশগুলি এবং বিশ্বের বিভিন্ন দেশগুলি, বিশেষ করে ইউরোপ এবং বিশ্বের দেশগুলিতে যদি কোনো দেশে শাসক শ্রেণী বা এই শাসক শ্রেণী বিরোধিতা করে যদি কোনো শক্তিশালী শ্রেণীর জন্ম হয় বা কোনো দেশ যদি অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে, তাকে নিয়ন্ত্রণ করবে এই শক্তি সমবায়। ফলে এই শক্তি সমবায়ের যেসব দেশের প্রতিনিধিরা ছিলেন, তারা বিভিন্ন দেশের কোনো বিষয় নিয়েই হঠাৎ নাক গলাতে শুরু করেন। এতে কি ঘটেছিল? এতে ইংল্যান্ড এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখেনি এবং আমেরিকাও চায়নি যে তাদের দেশে কোনো ইউরোপীয় শক্তি এসে মাথা ঘামা বা নাক গলা। তার জন্য 1823 সালে আমেরিকান রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি মনরো
তিনি বলেছিলেন আমেরিকা শুধু আমেরিকাবাসীদের জন্যে, সুতরাং ইউরোপীয় দেশ বা অন্যান্য যারা শক্তি সমবায়ী রাষ্ট্রের সদস্য ছিলেন তারা যেন আমেরিকার প্রতি মাথা না ঘামায়। তাহলে যদি মাথা ঘামায় তাহলে আমেরিকা সেই সব দেশকে ছেড়ে কথা বলবে না। ফলে এর পর থেকে আমরা দীর্ঘ সময় পর্যন্ত লক্ষ্য করে যাই প্রথম বিশ্বযুদ্ধর শেষ হওয়ার আগে পর্যন্ত আমেরিকা সরাসরি বা প্রকাশ্যে যেমন কোনো দেশকে তার দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যেমন ঢুকতে দেয়নি বা নাক গলাতে দেয়নি, ঠিক একইভাবে ইংল্যান্ডও আমরা দেখছি দীর্ঘ সময় 1823 সালের বা 1823 সালের পর থেকে প্রায় 1890 সাল বা এই প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ইংল্যান্ডও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে খুব বেশি বৈদেশিক নীতির ক্ষেত্রে ইউরোপের কোনো দেশের সঙ্গে মিত্রতায় আবদ্ধ হয়নি বা বিশ্ব রাজনীতিতে বা ইউরোপীয় রাজনীতিতে খুব বেশি মাথা ঘামায়নি। ফলে প্রত্যেক দেশই নিজেদের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যস্ত ছিল এবং আমেরিকা এই দীর্ঘ সময়ে আমেরিকা তার দেশকে কৃষিতে, শিল্পতে এবং ব্যবসা বাণিজ্যতে সমৃদ্ধ করে তোলে। ফলে কৃষি বিপ্লবের ফলে আমেরিকায় প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতে থাকে, আধুনিক পদ্ধতি শুরু হয় কৃষি ব্যবস্থার ক্ষেত্রে, আবার শিল্প ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে এবং আমেরিকা এই কৃষিজ এবং এই শিল্পজাত ফসল বিভিন্ন দেশকে বিক্রি করে তারা মোটা টাকা মুনাফা অর্জন করতে শুরু করে। ঠিক এরকম তারা শিল্পজাত দ্রব্য বলতে তারা বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদন করত মূলত অস্ত্র, অর্থাৎ বিভিন্ন দেশ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যে যুদ্ধ এর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময় থেকেই আমরা দেখি আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশকে, ফ্রান্সকে, ইংল্যান্ডকে, আবার জার্মানিকে বা বিভিন্ন দেশকে তারা অস্ত্র বিক্রি করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে যাচ্ছিল বা মুনাফা লাভ করছিল। এখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, সেখানে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশকে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশকে, ইংল্যান্ড, ফ্রান্স, আমরা এদিকে ইতালি, স্পেন, পর্তুগাল, বিভিন্ন দেশ যারা এর সঙ্গে যুক্ত ছিল যুদ্ধের সঙ্গে, তাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করেছিল। এবং শুধু তাই নয়, যেসব দেশের অস্ত্র কেনার অর্থ ছিল না তাদেরকে ঋণও দিয়েছিল, প্রচুর পরিমাণে অর্থ আমেরিকা ঋণ দিয়েছিল এবং সেই ঋণের টাকায় ইউরোপীয় দেশগুলি অস্ত্র কিনে তারা যুদ্ধ করেছিল, পরে সেই ঋণ পরিশোধ করতে হয়। এখন এই যুদ্ধ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং এই যুদ্ধের যে টাকা, যে যুদ্ধের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম আমেরিকা উত্তরোত্তর কারখানাগুলিতে তৈরি হচ্ছিল। কিন্তু 1918 সালে উড্রো উইলসনের 14 দফা নীতির উপর ভিত্তি করে আমরা দেখি যে ভার্সাইয়ে 1919 সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এবং এই বিশ্বযুদ্ধের অবসানের পরে এই সময় পর্যন্ত কিন্তু আমেরিকার কারখানাগুলিতে প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি হয়ে যায় এবং অন্যান্য ভোগ্য দ্রব্য, পণ্য সামগ্রী কিন্তু আমেরিকার কারখানাগুলিতে তৈরি হয়েই যাচ্ছিল। ফলে এই সমস্ত কারখানাগুলিতে যে প্রচুর পরিমাণে অস্ত্র এবং খাদ্য পণ্য এবং বিভিন্ন বস্ত্র, বিভিন্ন দ্রব্য উৎপাদিত হয়েছিল, ফলে এই সব দ্রব্য বা এই সব অস্ত্র আর যুদ্ধ শেষ হয়ে যাওয়ার ফলে তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, সেই সময় এই অস্ত্র কেনার মতো বা তাদের যেমন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, ইতালি, এইসব যে দেশগুলির কথা, জার্মানি, এইসব যে দেশগুলির কথা বলছি, তাদের যেমন প্রয়োজনও ছিল না, কেনার মতো তাদের আর্থিক সামর্থ্যও ছিল না। এর ফলে আমরা দেখতে পাই আমেরিকার কারখানাগুলিতে প্রচুর পরিমাণে এই শিল্পজাত দ্রব্য, অস্ত্র মজুদ থাকে। ফলে আমেরিকার মালিকেরা, কারখানার মালিকেরা সেই সমস্ত শ্রমিকদেরকে তাদের ন্যায্য বেতন দিতে পারছিলেন না। এই সময় বেতন না দেওয়ার ফলে তারা দীর্ঘদিন বেতন না পেয়ে তারা ক্রমাগত আন্দোলনের পথে পা বাড়াচ্ছিলেন। শুধু তাই নয়, এই সময় যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আর্থিক দিক থেকে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এইসব দেশগুলির কথা জানে, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তার মধ্যে বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স যেসব দেশ আমেরিকার কাছে যুদ্ধের সময় ঋণ নিয়েছিল, তারা প্রচুর পরিমাণে ঋণের টাকা আমেরিকাকে পরিশোধ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, কিন্তু তারা ঠিকঠাকভাবে সেই ঋণ পরিশোধ করতেও পারছিল না। ফলে আমেরিকার যে সোর্স অফ ইনকাম, এক হচ্ছে যুদ্ধাস্ত্র বিক্রি, অপর হচ্ছে ভোগ্য পণ্য বিক্রি এবং অন্যান্য সামগ্রী বিক্রি, যেগুলো থেকে আমেরিকা মুনাফা লাভ করছিল, সেগুলো কিন্তু আমেরিকার বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, আমেরিকার আর একটি সোর্স অফ ইনকাম হচ্ছে ঋণ দান। তারা প্রথম বিশ্বযুদ্ধের আগেও বিভিন্ন দেশকে ঋণ দিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশকে ঋণ দিয়েছে। সেই ঋণের টাকা নিয়ে তারা পুনরায় আমেরিকার কাছেই তারা বিভিন্ন দ্রব্য অস্ত্র তারা ক্রয় করত। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধে বিভিন্ন দেশের আর্থিক অবস্থা ক্ষতিগ্রস্ত হলে তারা পুনরায় আমেরিকাকে যেটুকু ঋণ আমেরিকা দিয়েছিল তা পরিশোধ করতে ঠিকঠাক পারছিল না। ফলে আমেরিকা ইউরোপের এই সব দেশগুলিকে ঋণ দেওয়া বন্ধ করে দেয়। ফলে আমেরিকারও যেমন ঋণ দেওয়া বন্ধ করার ফলে আমেরিকাও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সেই রকম ইউরোপীয় দেশগুলি তাদের যে আর্থিক সংকটের কারণে তারাও সময় মতো ঋণ দিতে না পারায় তারাও সমস্যার সম্মুখীন হয়েছিল। এইভাবে আমরা দেখি যে একটা জটিল পরিস্থিতির শুরু হয়। এই জটিল পরিস্থিতি শুরু হয় এই সময়, এই জটিল পরিস্থিতি যখন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তারপরে আমরা দেখি এই বৃদ্ধি পাওয়ার সময় যে জার্মানিও প্রথম বিশ্বযুদ্ধের পর দারুণ সমস্যার সম্মুখীন হয়েছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে একমাত্র দোষী সাব্যস্ত করে তার কাছে মোটা টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল। সেই দাবি মেটানোর অর্থ বা সেই দাবি মেটানোর ক্ষমতা জার্মানির ছিল না। ফলে সেই টাকা কে দিয়েছিল? ডাবেজ পরিকল্পনা অনুসারে আমেরিকা জার্মানিকে প্রায় 900 মিলিয়ন পাউন্ড টাকা ধারের মধ্যে থেকে 500 মিলিয়ন পাউন্ড টাকা ক্ষতিপূরণ হিসাবে জার্মানি মিটিয়ে দেয়। বাকি যে 700 মিলিয়ন পাউন্ড টাকা জার্মানির কাছে ছিল, সেটা জার্মানি তার দেশের উন্নয়নের খাতে ব্যয় করতে শুরু করে। তো এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কতগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং ইউরোপের বিভিন্ন দেশগুলিও এই সময় কতগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা রাশিয়ার মধ্যে ছিল না, কারণ রাশিয়া সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী এবং তাদের যে পরিকল্পনাগুলি ছিল তা পূর্ব থেকেই সুপরিকল্পিত ছিল। ফলে এই প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আর্থিক সংকট বা সমস্যা শুরু হয় তা কিন্তু রাশিয়া সেভাবে সম্মুখীন হয়নি। এখন এই মহামন্দার কারণ কী ছিল, সেই বিষয়টিকে বলতে হয় গ্যাথন হার্ডি বলে একজন ঐতিহাসিক। তিনি বলেছেন মহামন্দার পেছনে মূল কারণ ছিল আমেরিকার প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র তৈরি এবং সেগুলিকে বিশ্ববাজারে বিক্রি করা, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়কালে সেই অস্ত্র আমেরিকা বিক্রি করতে না পারায় সেগুলি তাদের কারখানাজাত হয়ে পড়ে এবং সেই সময় মালিকরা সেই অস্ত্র বিক্রি করতে না পারার ফলে তারা তাদের মুনাফা বা অর্থ সংগ্রহ করতে পারেনি। ফলে শ্রমিক শ্রেণীকে তারা ঠিকমতো বেতন দিতে পারছিলেন না। শুধু তাই নয়, আমেরিকা শুধুমাত্র যুদ্ধাস্ত্রই নয়, এর পাশাপাশি অন্য ভোগ্য পণ্য বা অন্যান্য দ্রব্যও বিভিন্ন দেশকে বিক্রি করছিলেন, কিন্তু সেই বিক্রি প্রথম বিশ্বযুদ্ধের পর সেই বিক্রি বন্ধ হয়ে যায়। ফ্রান্স, ইংল্যান্ড এই সব দেশের ক্রয় ক্ষমতা কমে যায়। তার আর একটি বিশেষ কারণ, এই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার একটি বিশেষ কারণ হলো এই সব দেশগুলোকে বিক্রির ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে সোনা আমেরিকায় চলে আসে। ফলে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি বা অন্যান্য দেশগুলির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তাদের স্বর্ণ ভাণ্ডার এতটাই কমে যায় যে তারা বাধ্য হয়ে তাদের স্বর্ণকে সংরক্ষণের জন্য কতগুলো বিধিবদ্ধ রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করে, যাতে তাদের দেশে সোনা আর আমেরিকায় না চলে যায়। ফলে এই সোনা সংরক্ষণের জন্য তারা পুনরায় কী করে, আমেরিকার সঙ্গে জিনিস ক্রয় করা বন্ধ করে দেয়। ফলে আমেরিকার
শুধু যুদ্ধাস্ত্র নয়, অন্যান্য দ্রব্য বিক্রি বন্ধ হয়ে যায়। এটি আমেরিকা এর কাছে একটা বড় সমস্যার কারণ। আর কি কারণ ছিল? এছাড়াও আমেরিকা, আমি আগেই বলেছি, আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশকে যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে ঋণ দিয়ে সহযোগিতা করেছিল, এবং সেই ঋণ আমেরিকা ঠিকঠাক প্রথম বিশ্বযুদ্ধের পর ফিরে পায়নি। অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ড তাদের আর্থিক ক্ষতির কারণে সেই ঋণ ঠিক সময় মতো পরিশোধ করতে পারছিল না। ফলে আমেরিকা সেই সব দেশকে প্রথম বিশ্বযুদ্ধের পর ঋণ দেওয়া বন্ধ করে। তাতে আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, আমেরিকা এবং ফ্রান্স এবং ইংল্যান্ড সেই ঋণ না দিতে পারায়, পরিশোধ করতে ঢিলামি দেখায়। সেই সময় ইতিপূর্বে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের আগে যার আমেরিকার কাছ থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছিল, কিন্তু সেই ঋণ পরবর্তীকালে বলশভিক সরকার রাশিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পর তারা সেই ঋণ পরিশোধ করেনি আমেরিকাকে। ফলে আমেরিকার যে অর্থনীতি এই সময় ঋণ দানের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তারাও ঋণ দান বন্ধ করে দেয়। শুধু তাই নয়, তারা যে বিদেশে বিভিন্ন শিল্প কারখানায় অর্থ বিনিয়োগ করেছিল সেই টাকাও তারা পুনরায় সেই সব দেশ থেকে তুলে নেয়। ফলে আমেরিকার অর্থনীতি হয়ে যায় বদ্ধ। ও এই সময় আমেরিকা যেমন একটি সমস্যায় পড়ে, সেই সময় ইউরোপীয় দেশগুলিও তাদের অর্থ সংকটের মধ্যে ডুবে যায়। এই সময় ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালি, জার্মানি বেশিরভাগ দেশই আর্থিক সমস্যায় ভুগছিল। তার জন্য অধ্যাপক E.H. কার বলছেন, বিশ্বের প্রায় অর্ধেকের, ইউরোপের প্রায় অর্ধেকের বেশি দেশ এই আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এবং আর বাকি যে দেশগুলি আছে তারা অর্থনৈতিক দেউলিয়ার সম্মুখে দাঁড়িয়ে আছে। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এছাড়াও এই বিশ্ব আর্থিক মন্দার আর একটি বড় কারণ হলো জার্মানিকে আমেরিকা যুদ্ধের পরবর্তীকালে 900 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ায় জার্মানি সেই টাকাকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে যেমন দিয়েছিল, বাকিটা নিজেদের দেশের উন্নয়নের কাজে লাগিয়েছিল। কিন্তু তারপরেও জার্মানি টোটাল দাঁড়িয়েছিল আমেরিকার ঋণের টাকার উপরে। কিন্তু আমেরিকা সেই সময় জার্মানিকে অন্যান্য ঋণ দেওয়া বন্ধ করে দেয়। ফলে জার্মানিতে প্রচণ্ড সমস্যার সৃষ্টি হয়, বেকার সৃষ্টি হয়, মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, মানুষের খাদ্যাভাব দেখা যায়। এরকম একটা সমস্যা, যা চূড়ান্ত রূপ হচ্ছে 1929 সালের মহামন্দা। এই মহামন্দার আর একটি কারণ ঐতিহাসিকরা মনে করেন সেই সময় ইউরোপে প্রচুর পরিমাণে রূপা আমদানি হয়েছিল। ফলে রূপা আমদানি হওয়ার পরে টাকার মান পড়ে যায়, ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, ফলে মানুষ এক সমস্যার মধ্য দিয়ে পড়ে। তাহলে এই সব কারণগুলি খুঁজে পাই। এবার আমরা আসি এই মন্দার ফলাফল কী হয়েছিল। আমরা দেখি এই মহামন্দার ফলে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং অন্যান্য দেশে পড়েছিল। ফলে এই সব দেশের অর্থনীতি এতটাই খারাপ এবং দুর্বল হয়ে গেছিল, ফলে মানুষ পুঁজিবাদী অর্থনীতি, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে ইউরোপে যে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটেছিল, এই মহামন্দার ফলে মানুষ পুঁজিবাদী অর্থনীতি থেকে অর্থনীতিকে দেখে ভীত হয়েছিল। সুতরাং তারা পুঁজিবাদকে বাদ দিয়ে অন্য কোনো অর্থনীতির কথা তারা ভাবনা চিন্তা শুরু করে দেয়। তাই তারা সাম্যবাদের দিকে ঝোঁকে। এটা যেমন একটা ঘটেছিল, ঠিক সেই রকম আমরা ইতালি, জার্মানি এবং অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি এই সব দেশগুলিতে এই পুঁজিবাদী অর্থনীতির দুর্বলতা, এবং এখানে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্রের দুর্বলতা ইত্যাদির কারণে জার্মানির মানুষ মনে প্রাণে ভাইমার প্রজাতন্ত্রকে ঘৃণা করে একনায়কতন্ত্রের দিকে অগ্রসর হয়, যার নেতৃত্ব দেন হিটলার। এছাড়াও আমরা দেখি ইতালির ক্ষেত্রে মুসোলিনি। আবার আমরা দেখতে পাই অপরদিকে আমরা স্পেনে দেখি একনায়কতন্ত্রী সরকার ক্ষমতা দখলের চেষ্টা করে। ফলে এই মহামন্দার প্রভাবে এটা যেমন পড়েছিল, ফলে একনায়কতান্ত্রিক সরকারের দিকে মানুষ ঝুঁকেছিল। তাছাড়াও জার্মানিতে সাম্যবাদ প্রসারের চেষ্টা হয়েছিল, যদিও তা খুব একটা বেশি সফলতা লাভ করেনি। সেখানে আমরা দেখি নাৎসিবাদ
এবং হিটলারের দলই সাফল্য লাভ করেছিল। এছাড়াও এই মহামন্দার প্রভাব পড়েছিল দক্ষিণ আমেরিকাতেও। দক্ষিণ আমেরিকার যে সমস্ত রাজ্যগুলি ছিল সেই রাজ্যে ব্যাপক বিদ্রোহ, গণ আন্দোলন, খাদ্য অভাব ইত্যাদি নানা সমস্যা লক্ষ্য করা গেছিল। তাই বলা যায় 1929 সালের মহামন্দা বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করেছিল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকা এবং তার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ, যারা ইউরোপীয় এই সব দেশগুলিতে যারা সদ্য প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষের পরবর্তী সময়ে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের দেশে আর্থিক সংকট, বেকার সমস্যা, খাদ্যর অভাব ইত্যাদি নানা বিষয়গুলি লক্ষ্য করা গেছিল। তাই বলা যায় 1929 সালে মহামন্দার প্রভাব ছিল বৃহৎ এবং ব্যাপক। তবে যাই হোক না কেন, এই 1929 সালের মহামন্দা যে বিশ্ব অর্থনীতিকে যথেষ্ট প্রভাবিত করেছিল এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হলো, এটি কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেসব স্টুডেন্টরা এবার 6 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এটি একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে 1929 সালে মহামন্দা কারণ কী ছিল এবং তার ফলাফল কী পড়েছিল। তাহলে আমরা খুব সংক্ষেপে যদি বলি এর কারণটা, তাহলে আমরা দেখতে পাবো আমেরিকার ক্রমাগত শিল্পের অগ্রগতি এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি এবং অন্যান্য পণ্যদ্রব্য তৈরি এবং বিশ্ববাজারে সেগুলো বিক্রি করা। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে এই যুদ্ধাস্ত্র বা অন্যান্য দ্রব্য বিক্রি কমে যায় এবং ইউরোপের অন্যান্য দেশ এই দ্রব্য আর্থিক সংকটের কারণে কেনা বন্ধ করে দেয়। ফলে আমেরিকার কারখানাগুলিতে এগুলি গুদামজাত হয়ে যায় এবং আমেরিকার শেয়ার মার্কেট ধসে পড়ে। তার কারণ হচ্ছে শ্রমিকরা এই বেতন পাচ্ছিল না, ফলে তারা বিদ্রোহের পথে অগ্রসর হয়। এছাড়াও কি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা যেসব দেশগুলিকে ঋণ দিয়েছিল সেই সব পরিশোধের অসহযোগিতা করছিল বলে আমেরিকা ঋণ দান বন্ধ করেছিল এবং রাশিয়া এবং অন্যান্য দেশও আমেরিকাকে ঋণ পরিশোধ করেনি। স্বাভাবিকভাবে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে যে আর্থিক সহযোগিতা করছিল সেগুলো বন্ধ করে দেয়। ফলে এই সময় একটা সংকটের মধ্য দিয়ে বিশ্ব পড়ে। এছাড়াও আমরা লক্ষ্য করি যে এই সময় আমেরিকায় প্রচুর পরিমাণে সোনা সঞ্চিত হয় এবং ইউরোপীয় দেশগুলির স্বর্ণ ভাণ্ডার শেষ হয়ে যায়। তাই ইউরোপীয় দেশগুলি তাদের স্বর্ণ ভাণ্ডারকে রক্ষা করার জন্য আমেরিকার কাছ থেকে মালপত্র কেনা বন্ধ করে দেয় এবং তারা শুল্ক প্রাচীর তৈরি করে যাতে আমেরিকার বা বাইরের কোনো দেশের মালপত্র তাদের দেশে না আসতে পারে। তার জন্য উচ্চ শুল্ক প্রাচীর তারা তৈরি করেছিল। আবার এই সময় আমরা দেখি জার্মানিকেও প্রচুর পরিমাণে আর্থিক সহযোগিতা আমেরিকা করেছিল, কিন্তু তার অর্থ ক্ষতিপূরণ হিসাবে সেই অর্থ যে ঋণ দিয়েছিল আমেরিকা জার্মানিকে, সেই অর্থও কিন্তু জার্মানি দিতে পারেনি। ফলে আমেরিকার আর্থিক সমস্যা দেখা দেয়। এছাড়াও আমরা লক্ষ্য করি সেই সময় রৌপ্যর বাজারে পরিমাণ বেড়ে যাওয়ায় টাকার দাম পড়ে যায়। সেই সময় এই সংকটে বিভিন্ন দেশ ক্রয় বিক্রয় বন্ধ করে দেয়। তো এই সব কারণগুলো আমরা মহামন্দার পেছনে লক্ষ্য করি। এর ফলাফল কী হলো? খুব সংক্ষেপে ফলাফল বলতে বোঝায় যে আমেরিকার বাজার ধসে যাওয়ার ফলে পুঁজিবাদী অর্থনীতি বড় আঘাতপ্রাপ্ত হয়। ফলে অনেক মানুষ সাম্যবাদীর দিকে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে, সাম্যবাদী অর্থনীতিকে স্বাগত জানায়। অপরদিকে দেখি আমরা জার্মানির ক্ষেত্রে নাৎসিবাদের বিকাশ ঘটে, ইতালির ক্ষেত্রে ফ্যাসিবাদের উত্থান হয় এবং স্পেনে একনায়কতন্ত্রী প্রতিষ্ঠিত হয়। এছাড়াও আমরা দেখি পূর্ব ইউরোপের দেশগুলি তারা শুল্ক প্রাচীর গড়ে তোলে, ব্যবসা বাণিজ্য তারা শুল্ক প্রাচীর গড়ে তোলে, বৈদেশিক আদান প্রদান বন্ধ করে দেয়, যা ইউরোপীয় অর্থনীতিকে বা এই আমেরিকান অর্থকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া দক্ষিণ আমেরিকার ক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। তাই এইগুলি হলো 1929 সালে যে মহামন্দা দেখা দিয়েছিল তার প্রভাব। এই পর্যন্ত লিখলেই অ্যান্সারটি সম্পন্ন হবে।